বাড়িতে আসার পর থেকে আয়াতের আর কোনো খোঁজ নেই। আরফানের খাবার দেওয়া থেকে শুরু করে যাবতীয় দেখভাল সুলতানা চাচি আর নিঝুম মিলে করছে। আয়াত যেন পণ করেছে সে সামনে আসবে না। সে নিঝুমের ঘরে ঘাপটি মেরে বসে আছে। আরফান বেশ বুঝতে পারছে তার বউ তার উপর ঠিক কতটা বেজার, কতটা অভিমান জমা হলে নিজের অস্তিত্বের মতো প্রিয় স্বামীকেও না দেখে থাকতে পারে। একবার আরফান ভেবেছিল নাটক করে আয়াতকে সামনে আনবে, হয়তো বুকে ব্যথার ভান করবে, কিন্তু পরক্ষণেই সেই চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেললো। তার বউ তাকে নিয়ে এমনিতেই পাগল প্রায়, তার উপর আরফানের শারীরিক অবস্থার কথা ভেবে যদি সত্যি কোনো অঘটন ঘটিয়ে ফেলে। সারাদিন পার করে রাত ঘনিয়ে এলো। আরফান ভেবেছিল রাতে অন্তত আয়াত তার কাছে আসবে, কিন্তু ফলাফল শূন্য। আয়াত রাতেও তার কাছে আসেনি। আরফান আর কয়েক ফোন করলো, কিন্তু সে রিসিভ পর্যন্ত করছে না। মেসেজ দিলে সিন করছে না। আরফান এক অদ্ভুত যন্ত্রণায় পড়ে বারবার শাহজাদির রুমের সামনে গিয়ে দরজায় নক করলো, কিন্তু প্রতিবার শাহজাদি ভেতর থেকে বলে দিল, ভাইয়া আপু আজ আমার কাছেই ঘুমাবে বলে দিয়েছে। আরফান নিচু স্বরে বলল, তোমার আপুকে বলো আমি চাই ও নিজে এসে আমাকে বলুক। আয়াত এবার দরজার ওপাশ থেকে রাগী গলায় বলে উঠল, বললাম তো আমি শাহজাদির কাছেই ঘুমাবো। আয়াত প্লিজ রুমে এসো, তোমাকে ছাড়া আমি থাকতে পারছি না। আরফানের কণ্ঠে আকুতি। ইস কি নাটক, কাল তো দিব্যি ছিলেন, আমার কথা তো মনেও পড়েনি। সারাক্ষণ শুধু ব্যস্ত ব্যস্ত করেছেন, তখন যদি থাকতে পারেন এখনো পারবেন। আমার ঘুম আসছে, আমি ঘুমাবো, আপনি এখান থেকে যান, আর খবরদার এখানে এসে আর জ্বালাবেন না। এরপর আরফানের কিছু বলার থাকে না। সম্পর্কে বোন তার সামনে থেকে বউকে কোলে তুলে নিয়ে আসাতে বড্ড বেহায়াপনা হবে। আয়াতের ওপর তার ভীষণ রাগ হলো। সে আর উপায় না পেয়ে একটা মেসেজ দিল, আয়াত প্লিজ রুমে এসো, তোমাকে ছাড়া আমার ঘুম আসছে না, আমাকে একটু এসে জড়িয়ে ধরো। কিন্তু এবারেও মেসেজ সিন হলো না। আরফান রাগে ফোনটা বন্ধ করে বিছানার পাশে রেখে দিল। ঘন্টা খায়েক পর অন্ধকারে পা টিপে টিপে কারো ঘরে ঢোকার শব্দ হলো। আরফান বালিশে ওপাশ ফিরে শুয়ে থাকা অবস্থায় মৃদু হাসলো। সে বুঝতে পারছে কে এসেছে। আয়াত নিঃশব্দে বিছানায় উঠে আরফানের পাশে শুয়ে পড়লো এবং তাকে পেছন থেকে শক্ত করে জড়িয়ে ধরলো। নিজের মুখটা গুছলো আরফানের প্রশস্ত পিঠের ভাঁজে। আরফান পাশ না ফিরেই গম্ভীর স্বরে বলল, আপনাকে আসবেন না? তাহলে আসলেন কেন? আয়াত ফিসফিস করে বলে, যদি আপনার শরীর খারাপ করে তাই এসেছি, না হলে আসতাম না। আরফান এবার আয়াতের দিকে ফিরে তাকালো। জানালার ফাঁক দিয়ে চুইয়ে আসা চাঁদের আলোয় আয়াতের অভিমানী মুখটা স্পষ্ট দেখা যাচ্ছে। আরফান মুগ্ধ চোখে তাকিয়ে থেকে আয়াতের কপালে একটা উষ্ণ চুম্বন এঁকে দিল। ফিসফিস করে বলল, জানি তো আপনি আমাকে নিয়ে অনেক চিন্তা করেন, আমাকে অনেক ভালোবাসেন। চলুন না মিসেস, আজ আমাদের ভালোবাসা আবার নতুন করে স্বীকৃতি দিই। মুহূর্তে আয়াতের বাঁধ ভেঙে গেল। সে আরফানের বুকে মুখ লুকিয়ে টুকরে কেঁদে উঠল। আরফান হকচকিয়ে গিয়ে বলল, কি হয়েছে আয়াত? আমি তো কিছু করিনি। আয়াত ধরপড়িয়ে বিছানায় উঠে বসলো। আমার খিদে পেয়েছে। আরফান অবাক হয়ে বলল, কেন, রাতে খাওনি? খেয়েছিলাম তো, কিন্তু আবার লেগেছে। তাহলে রান্নাঘর থেকে কিছু খেয়ে আসো। কি খাবো? আয়াতের আদর মাখা প্রশ্ন। কেন, বাড়িতে কি খাবার নেই? আমি কি জানি? আয়াতের ফোপানো কান্নাটা মুহূর্তেই বন্ধ হয়ে গেল। চোখ মুখ চকচক করে উঠল। সে আরফানের হাত ধরে টানতে টানতে বলল, চলুন না আমরা বাইরে ঘুরতে যাই। এই মধ্যরাতে আপনি আর আমি দুজনে মেঠো পথ ধরে পাশাপাশি হাঁটবো। আরফানের ভ্রু কুচকে গেল। এত রাতে বাইরে ঘুরতে যাব? পাগল হয়েছ? গ্রামের রাস্তায় সাপ খুব থাকতে পারে, তার উপর মানুষ দেখলে চোর বলে গণপিটুনি দেবে। আয়াত খিলখিল করে হেসে উঠল, কিচ্ছু হবে না, চলুন না। আরফান পাশ ফিরে শুয়ে বলল, আমি এখন কোথাও যাব না, ঘুমাবো। তুমি বরং শাহজাদির কাছেই যাও, ওখানেই আজ রাতটা ভালো কাটবে তোমার। বলেই আরফান চুপচাপ শুয়ে, কিন্তু তার শান্ত ঘুমে চপ করা আরাধনার নাম চেয়ে আয়াত। আরফানের কথা শুনে আয়াতের জেদ যেন দ্বিগুণ হয়ে গেল। তার শান্ত থাকা মনটা আবার হু হু করে উঠল। আয়াত আবার ফুপিয়ে কেঁদে উঠলে আরফান অসহায় বোধ করলো। এক রাতে একটা মেয়ে কতবার রং বদলাতে পারে? এই হাসছে, এই কাছে। সে আবার কাঁপানো স্বরে ডাকলো, চলেন না একটু ঘুরে আসি। আরফান এবার শোয়া থেকে উঠে বসে কপালে হাত দিল। তোমার মাথায় কি সত্যি কোনো সমস্যা হয়েছে আয়াত? মাঝরাতে একবার কাঁদছো একবার হাসছো, ব্যাপারটা কি? আপনি সত্যি যাবেন না? কান্নার তেজ বাড়লো। আরফান হার মেনে নিয়ে বলল, যাবো যাবো, দোহাই তোমার, কান্নাটাকে বন্ধ করো। আয়াতের মুখে মুহূর্তেই বিজয়ের হাসি ফুটে উঠল। সে খুশিতে আরফানের হাত ধরে টানতে শুরু করলো। আরফান একটা দীর্ঘশ্বাস ফেলে নিচের জ্যাকেটটা টেনে নিল। রাতের প্রকৃতি তখন নিস্তব্ধতায় ঘেরা। প্রকৃতির নিস্তব্ধতা যেন রাতের রহস্যকে আরো ঘনীভূত করছে। গ্রামের শীতল বাতাস বইছে। আরফান আয়াতকে নিজের জ্যাকেটের ভেতর এক প্রকার জড়িয়ে ধরে মেঠো পথে হাঁটছে। পাশাপাশি হাঁটা আর এই নিস্তব্ধতা যেন তাদের অনেক কথা বলে দিচ্ছে। এখন ভালো লাগছে? আমার উপর আর রাগ নেই তো ম্যাডাম? আরফান শান্ত গলায় প্রশ্ন করলো। আয়াত হাঁটা থামিয়ে মাথা নাড়লো। আরফানের ভ্রুচোরা আপনা আপনি বাঁকা হয়ে গেল। এভাবে মাথা নাড়া মানে কি?
হ্যাঁ নাকি না? আয়াত আঙ্গুল উঁচিয়ে সামনের একটা উঁচু গাছের দিকে ইশারা করে বলল, রাগ এখনো পুরোপুরি কমেনি, তবে কমবে যদি ওই গাছের ডাব পেরে আমাকে খাওয়ান। আরফান আয়াতের আঙ্গুলে ইশারা অনুসরণ করে গাছের দিকে তাকালো। বিশাল এক ডাব গাছ, আকাশপানে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। মাপ পাওয়ার শর্ত হিসেবে এখন আমায় ডাব চুরি করতে হবে? আয়াত জেদ ধরে মাথা নাড়ল। আচ্ছা, কাল সকালে পেরে দেব। মাঝরাতে এভাবে চোরের মতো পড়ে আছেন, ওটা কি ঠিক? এখনই খাওয়াতে হবে। আরে এখন কিভাবে খাওয়াবো? আর এটা কার গাছ? আপনাদের দাদাজানের গাছে, এই সূত্রে আপনারই। তাই চোরের অপবাদ কেউ দেবে না। গাছে উঠুন। আমি গাছে উঠবো? ইম্পসিবল। পাগল হয়ে গেছো তুমি? আমি গাছে চড়তে জানি না। এটা কেমন কথা? গাছে চড়তে জানি না বললেই হবে নাকি? চড়তে তো হবেই। আমার জন্য এইটুকু করতে পারবেন না? উঠুন, আমি পেছন থেকে ঠেলছি। আরফান বিরক্ত ভরা চোখে আয়াতের দিকে তাকালো। তারপর ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে নারকেল গাছটা দেখলো। বউয়ের জন্য না জানি তাকে আরো কত কি করতে হবে। দীর্ঘশ্বাস ফেলে সে গাছের গায়ে এক পা রাখলো, কিন্তু ওপরের দিকে ওঠার কোনো কায়দাই তার জানা নেই। আয়াত এসে আরফানকে পেছন থেকে ঠেলতে শুরু করলো। আরফান, আপনি পারবেন, আর একটু উঠুন। আয়াত, তুমি এতটা নিষ্ঠুর কিভাবে হলে বলো তো? ভুলে গেছো তোমার স্বামী একজন অসুস্থ রোগী? আয়াত হঠাৎ থেমে গেল, গলার স্বর বদলে বলল, আরফান নামুন, বাড়িতে যাব। আরফান যেন হাতে আকাশ পেল। আজ রাতে এই মেয়েকে নিজের রুমে আসাতে বলাটাই তার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। শাহজাদির কাছে থাকলে হয়তো সে শান্তিতে ঘুমাতে পারত। আয়াত নিশ্চয়ই তার সব জ্বালা এভাবে মিটিয়ে দিচ্ছে। আরফান নিজে নেমে এসে সোজা আয়াতকে কোলে তুলে নিয়ে বাড়ির দিকে হাঁটা দিল। কি করছেন? নামান আমাকে, আমি হাঁটতে পারবো না। তুমি তো ডাব খেতে চেয়েছিলে, এবার আমার সেবা করার পালা। আমি কি করছি তা আমিও জানি। আরফান কোনো কথা না শুনে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। বিছানায় আয়াতকে শুইয়ে দিয়ে সে ওর উপর ঝুঁকে এলো। আয়াতের শরীরের উপর নিজের শরীরের ভার ছাড়তেই আয়াত হাসপাস শুরু করলো। আরফান, কি করছেন? ছাড়ুন। এতক্ষণ তোমার জ্বালা সহ্য করেছি, এখন আমারটা তুমি সহ্য করো জান। অনেকদিন তোমাকে ভালোবাসা হয় না। আরফান আয়াতের গালে নিজের ঠোঁট চেপে ধরলো। কপাল থেকে চিবুক হয়ে ওষ্ঠে ওষ্ঠ স্পর্শ করবে ঠিক তখন আয়াত ওকে সজোরে ঠেলে সরিয়ে দিয়ে ওয়াশরুমের দিকে দৌড়ে গেল। মুহূর্তের মধ্যেই সব রোম্যান্স উবে গেল। আরফান হতভম্ব হয়ে বসে রইল। পরক্ষণে আয়াতের গলগল করে বমি করার শব্দ ভেসে আসতেই সে দ্রুত ওয়াশরুমের কাছে ছুটল। আয়াতের চুলগুলো পেছন থেকে ধরে নিয়ে সে আতঙ্কিত গলায় বলল, আয়াত, কি হয়েছে তোমার? বমি করছো কেন? আজেবাজে কিছু খেয়েছিলে? গ্যাস হয়েছে? আয়াত মুখ মুছে আরফানের দিকে তাকালো। চোখের মণিগুলো ম্লান হয়ে আসছে। সে কথা বলতে চাইলো কিন্তু পারলো না। আবারও শুরু হলো বমি। পেটের নাড়ি ভুড়ি যেন উল্টে বেরিয়ে আসছে। আয়াত একসময় ক্লান্ত হয়ে আরফানের বুকে ঢলে পড়ল। আরফান অস্থির হয়ে উঠল। কি হয়েছে আয়াতের? কোথায় সমস্যা হচ্ছে আমায় বলো। আয়াত কোনো কথা বলল না, শুধু ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল। আরফান আয়াতকে কোলে করে বিছানায় শুইয়ে দিল। আয়াত নিস্তেজ চোখে তাকিয়ে রইল। আরফান তখন দিশেহারা। সে পাগলের মতো ফারহানকে কল দিল। ফারহান, তাড়াতাড়ি আয়, ডাক্তারকে ফোন কর। যেভাবেই পারিস ম্যানেজ কর। হঠাৎ করে আয়াতের কি যেন হয়েছে, বমি করছে। ফারহান, তাড়াতাড়ি আয়, ডাক্তারকে ফোন কর। যেভাবে পারিস ম্যানেজ কর। হঠাৎ করে আয়াতের কি যেন হয়েছে, বমি করছে।